চিন্ময় কৃষ্ণ দাস গত ২০২৪ সালের শেষ সময়ে বাংলাদেশে অন্যতম আলোচিত ও বিতর্কিত এক ব্যক্তির নাম। চট্টগ্রামে একটি সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে এই ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। এরপর ২০২৪ সালের ২৫শে নভেম্বর চিন্ময়কে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে। পরদিন ২৬শে নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়, যেখানে ম্যাজিস্ট্রেট তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। চিন্ময়ের জামিন নামঞ্জুর হওয়ার পর তার অনুসারীরা আদালত ভবনের সামনে বিক্ষোভ করে, যেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষের পর সহিংস হয়ে ওঠে। আর সহিংসতার এক পর্যায়ে সাইফুল ইসলাম আলিফ নামে এক তরুণ আইনজীবীকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের উগ্র অনুসারীরা। আইনজীবী সাইফুলকে হত্যার পরপরই সবচেয়ে আলোচনায় উঠে আসে যে সংগঠনের নাম, তা হল ইসকন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে আমরা চিন্ময়ের আমলনামা এবং ইসকনের আদ্যপন্ত সহ বাংলাদেশে ইসকনের অপতৎপরতা সম্পর্কে জানব। আশা করছি পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, সংক্ষেপে ইসকন, দক্ষিণ কলকাতার টালিগঞ্জ অঞ্চলে জন্ম নেয়া অভয়া চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বা এসি ভক্তি বেদান্ত ইসকনের প্রতিষ্ঠাতা। তাকেই ধর্মগুরু বলে মানেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা ইসকনের লাখো ভক্ত। ১৯৬৬ সালে স্বামী প্রভুপাদ আমেরিকায় গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য প্রতিষ্ঠিত করেছিলেন ইসকন। ইসকনের প্রতিষ্ঠাকালীন ভাবাদর্শ ছিল বৈষ্ণব মতবাদ, অর্থাৎ গৌর অঞ্চলের বৈষ্ণব ধারা বা কৃষ্ণ চেতনা পুরো বিশ্বে ছড়িয়ে দেয়া। ৬০-এর দশকে পাশ্চাত্যের তরুণদের গভীর আধ্যাত্মিক সংকটের পরিপ্রেক্ষিতে হরে কৃষ্ণ মুভমেন্ট হিসেবে এর যাত্রা শুরু হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই ইসকন আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকায় বেশ প্রসারিত হয়েছে। ১৯৬০ ও ১৯৭০-এর দশকে এর অনুসারীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে দেখা যায়। তবে ১৯৭৭ সালে প্রভুপাদের মৃত্যুর পর সংগঠনটি অভ্যন্তরীণ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এই চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম ছিল হিন্দু ধর্মগ্রন্থগুলোর পুনরায় অনুবাদের অভিযোগ এবং তরুণ ভক্তদের উপর ব্রেন ওয়াশিং বা মানসিক প্রভাব বিস্তারের অভিযোগ, যা পরবর্তীতে বিভিন্ন মামলা ও বিতর্কের জন্ম দেয়। এছাড়াও সংগঠনটির নামে প্রায়ই নেতৃত্ব ও আর্থিক কেলেঙ্কারি, এমনকি শিশু নির্যাতনের অভিযোগও শোনা যায়। বিশেষ করে ১৯৯০-এর দশকে ইসকনের অধীনস্থ বোর্ডিং স্কুলগুলোতে শিশু নির্যাতনের ব্যাপক অভিযোগ সামনে আসে। যুক্তরাষ্ট্র ও ভারতের ইসকন পরিচালিত স্কুলগুলোতে ১৯৭০ এবং ১৯৮০-এর দশকে অনেক শিশু শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের শিকার হয়েছিল বলে তদন্তে প্রকাশ পায়। সত্যি বলতে ধর্মীয় আন্দোলন হিসেবে গড়ে উঠলেও পুঁজিতান্ত্রিক গোলকায়নের মধ্য দিয়ে পরবর্তীতে পৃথিবীব্যাপী একটি কাল্ট হিসেবেই ইসকন বেশি পরিচিতি লাভ করেছে, অর্থ, প্রতিপত্তি ও ক্ষমতার অধিকারী হয়েছে। প্রাসঙ্গিকভাবে আন্তর্জাতিক ক্ষমতা ও আধিপত্যের প্রতিযোগিতায় বিভিন্ন সময় ইসকন নির্ধারক ভূমিকাও পালন করেছে। এরই ধারাবাহিকতায় এর কার্যক্রম বেশ কিছু দেশে নিষিদ্ধ ঘোষিতও হয়েছে। ইসকনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ ১৯৭৭ সালে মারা যাওয়ার পর ইসকন যে রূপে বিবর্তিত হয়েছে, এর সাথে তার আদি কল্পের মিল আছে কিনা তা নিয়ে ইসকনের খোদ ভক্তদের মধ্যেই বিতর্ক রয়েছে। বিশেষত দুটো অভিযোগ নিয়ে বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ। একটি অভিযোগ, সংগঠনটি গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচারের চেয়েও বিশ্বব্যাপী গোয়েন্দা তৎপরতা এবং সাম্প্রতিককালে ইসরায়েল ও ভারতীয় গোয়েন্দা তৎপরতার আদর্শ মাধ্যম হয়ে উঠেছে। উপমহাদেশে হিন্দুত্ববাদের উত্থান এবং ভারত ও ইসরায়েলের গভীর সামরিক, গোয়েন্দা ও নিরাপত্তা সম্বন্ধ ও সহযোগিতার পরিপ্রেক্ষিতে ইসকন বাংলাদেশে তাদের এহেন তৎপরতার সবচেয়ে সহজ মাধ্যম কিনা সেই তর্ক উঠেছে। ইসকনে প্রভুদের নাম পরিবর্তন করবার রীতির ফলে তাদের ব্যাকগ্রাউন্ড বা আসল পরিচয় লুকিয়ে রাখা খুবই সহজ। যেমন ইসকনের প্রভাবশালী নেতা জয়াদ্বৈত স্বামীর আসল নাম জে ইসরায়েল। তার জন্ম যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যে একটি ইহুদি পরিবারে। ইসকনের নীতি নির্ধারণে ও পরিচালনার ক্ষেত্রে আরেকজন অতিশয় প্রভাবশালী ব্যক্তি হচ্ছেন
রাধানাথ স্বামী। তার আসল নাম রিচার্ড স্লাভিন। তিনিও পারিবারিক সূত্রে ইহুদি। তার মা ইডেন ও বাবা জেরার্ড স্লাভিন। তারা রাশিয়া, রোমানিয়া, পোল্যান্ড ও লিথুনিয়া থেকে যেসব ইহুদি পরিবার যুক্তরাষ্ট্রে রিফিউজি হিসেবে এসেছেন তাদেরই সন্তান। আর স্লাভিন ইসকনের কার্যকলাপ মুম্বাইয়ে বসে পরিচালনা করেন। যে ইসরায়েল ও রিচার্ড স্লাভিন দুইজনই 40 থেকে 50 বছর ধরে ইসকনের নীতি নির্ধারণী কাজে জড়িত। স্লাভিন ইসকনের গভর্নিং বডির সদস্য এবং একজন দীক্ষাগুরু। অন্যদেরও আসল পরিচয় জানলে ইসকনের পরিচালনা কমিশন আসলে কারা চালায় তা বোঝা যাবে। ভক্তদের মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ তর্কের বিষয়টি হচ্ছে সামগ্রিকভাবে সংগঠনটিতে বিশেষভাবে ইহুদি প্রভাব বেড়েছে কি বাড়েনি সেই প্রসঙ্গ। এই অবস্থায় শ্রী প্রভুপাদের ধর্মচিন্তার ধারণা থেকে ইসকন বিচ্যুত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভক্তদের মধ্যে ইহুদি প্রভাবের একটা নামও আছে, JBD, অর্থাৎ জুইশ ব্যাকগ্রাউন্ড ডিফল্ট। তাই বাংলাদেশের ইসলামপন্থীরা যখন ইসকনকে একটি ইহুদি সংগঠন বলে দাবি করেন ও জায়োনিস্ট তৎপরতা প্রতিরোধের কথা বলেন, তখন তারা আসলে ইসকনের বিপুল সংখ্যক কৃষ্ণ ভক্তের অভিযোগেরই প্রতিধ্বনি করেন। একে নিছক ইহুদি বিদ্বেষ হিসেবে গণ্য করার কোনো কারণ নেই। এবার জানা যাক বাংলাদেশের ইসকনের কুকর্ম সম্পর্কে। বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে ইসকন মন্দিরের আশেপাশে থাকা স্থানীয় অধিবাসীদের প্রধান অভিযোগ কি এবং তাদের বিরোধ সৃষ্টির দৃশ্যমান প্রধান কারণই বা কি? এই কারণ খুঁজতে গিয়ে দেখা যায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির দখল এবং স্থানীয় অধিবাসীদের জমি দখলের অভিযোগই মূল কারণ। কিন্তু সরকারিভাবে এসবের কোনো তদন্ত কখনোই হয় না। তাই বোঝাই যাচ্ছে ইসকন বাংলাদেশের সরকার ও প্রশাসনিক পর্যায়েও শক্তিশালী। সাবেক প্রধান বিচারপতি সহ পুলিশ ও প্রশাসনের অনেকেই ইসকনের সক্রিয় সদস্য বলে জানা যায়। বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যায় অভিযুক্ত এক ছাত্র এবং তার পরিবারও ইসকনের সদস্য বলে জানা যায়। আবার ঢাকার স্বামীবাগের ইসকন মন্দিরটি আগে ছিল একটি সনাতন হিন্দু মন্দির। সেই মন্দিরের জমির মালিক সনাতন হিন্দু ব্যক্তিকে মামলা মোকদ্দমা দিয়ে সেখানে তারা ইসকন মন্দির গড়ে তুলেছে। একইভাবে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরে সনাতনদের উপর অত্যাচার করে আসছে ইসকনিরা। 2009 সালের 18 সেপ্টেম্বর রসিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও সনাতন ধর্মের অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন সনাতন নিহত হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়। তারপর থেকে ওই মন্দিরে পূজার সময় সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করে। ইসকন বরাবরই উগ্র সংগঠন। বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে সেটা ভাঙার জন্য বারবার চেষ্টা করে এই সংগঠনটি। যেহেতু পার্শ্ববর্তী ভারতে উগ্র হিন্দুরা সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করছে, সেহেতু বাংলাদেশে সেই সাম্প্রদায়িকতার উল্টো রেশ আনার জন্য প্রয়োজন এই অঞ্চলে মুসলিম বিরোধী বিভিন্ন কাজে ইন্ধন দেয়া, যেন মুসলমানরা সংখ্যালঘু হিন্দুদের উপর ক্ষেপে যায়। এই কাজটি বিভিন্ন সময় রুটিন ওয়ার্ক হিসেবে করে থাকে ইসকন। যেমন 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। সে সময় হিন্দু মুসলিম সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। পুরো দেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক অস্থিরতা পরিস্থিতি বিরাজ করে। আবার 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলি বর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে। এই সময় ইসকনিদের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হয়। এরপর ইসকনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়ায় 2016 সালে খুন হয় সিলেটের এক মসজিদের ইমাম। তারপরে 2019 সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ইসকন ফুড ফর লাইফের খাবার বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় শিশুদের খাওয়ার পূর্বে হরে কৃষ্ণ জপতে বলা হচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম। ইসকন কর্মীদের শেখানো মতে কোমলমতি শিক্ষার্থীরা হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ করে এই প্রসাদ গ্রহণ করে। মন্ত্রপাঠের মাধ্যমে মুসলিম সহ বিভিন্ন ধর্মের কোমলমতি শিক্ষার্থীদের প্রসাদ গ্রহণে উৎসাহিত করায় অনেক শিক্ষার্থী তা গ্রহণে অস্বীকৃতি জানায়।
শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের নজিরবিহীন কর্মসূচিতে তখন এক বিক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এছাড়াও বাংলাদেশের অন্যান্য জেলায়ও যে বিপুল সংখ্যক ইসকন মন্দির প্রতিষ্ঠিত হয়েছে কিংবা ইসকনের বলে দাবি করা হচ্ছে, সেখানে জমি বা মন্দিরগুলো কিভাবে তাদের মন্দিরে রূপান্তরিত হল সেই সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই। অনেক মন্দিরেরই স্থানীয় ইতিহাস আছে। প্রশাসনের কাছেও এইসব ব্যাপারে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। একটি বিদেশি ধর্ম সংগঠন বাংলাদেশে এতগুলো মন্দির প্রতিষ্ঠা করে ফেলল, যা তারা ভারতের পশ্চিমবঙ্গ, বিহার কিংবা উড়িষ্যাতেও পারেনি। ইসকনের প্রভাব পশ্চিমবঙ্গে যতটা না, তার চেয়ে অনেক বেশি বাংলাদেশে। এটা কি খুবই বিস্ময়কর নয়? বাংলাদেশ নিয়ে তাদের পরিকল্পনা কি আসলে, সেটা তদন্ত করা সরকার ও প্রশাসনের উচিত ছিল, কিন্তু কোনো অদৃশ্য শক্তির বলে সেটি কখনোই করা হয়নি। এছাড়াও গত জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর এই সংগঠনটির হঠাৎ করে তৎপরতা বেড়ে যাওয়াটা ছিল চোখে পড়ার মতো। জেলায় জেলায় সভা করা আর মিডিয়ার সামনে কল্পিত হিন্দু নির্যাতনের গল্প ফেদে বর্তমান সরকারকে আন্তর্জাতিক চাপে ফেলাই ছিল যার উদ্দেশ্য। আর এই কাজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল আমাদের আজকের আলোচনার শুরুর ক্যারেক্টার চিন্ময় কৃষ্ণ দাস, যার পূর্ব শ্রমের নাম চন্দন কুমার ধর, বাংলাদেশে একজন হিন্দু নেতা ও ধর্মগুরু। চিন্ময় বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্রও ছিল। তবে এই হিন্দু নেতার বিরুদ্ধে রয়েছে তার অনুসারীদের পক্ষ থেকেই শিশু যৌন নিপীড়ন সহ নানান অভিযোগ। বিশেষ করে ইসকন প্রবর্তক মন্দিরের দায়িত্বে থাকাকালে সেখানে তার বিরুদ্ধে অনাথ কয়েকজন শিশুকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ উঠে, আর এক পর্যায়ে তাকে মন্দিরের দায়িত্ব থেকে অব্যাহতিও দেয়া হয়। আর চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল। অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে 3 মাস সময় দিয়েছিলাম। 3 মাস তুমি ওই পুণ্ডরিক ধামে ওই মন্দিরে থাকতে পারবে। 2023 সালের 6 অক্টোবর শিশু যৌন নিপীড়নের অভিযোগে ইসকন যুক্তরাজ্যের আন্তর্জাতিক শিশু সুরক্ষা কার্যালয় বা সিপিটি কর্তৃক চিন্ময়ের উপর 5টি নিষেধাজ্ঞা জারি করে। চিন্ময়কে ইসকনের নেতৃস্থানীয় পদে না থাকা, শিশু ও নারীদের সাথে যোগাযোগে বিরত থাকা সহ বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়। আর মজার ব্যাপার হল, নভেম্বরে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড ও চিন্ময়ের মুক্তির দাবির আন্দোলনে ইসকন বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে সংগঠনটি, এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চিন্ময়কে সংগঠন থেকে বহিষ্কারের কথাও বলে। যাই হোক, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলিম একত্রে শান্তিতে বাস করে, কিন্তু ইসকন নামক উড়ে এসে জুড়ে বসা সংগঠনটি এই সম্প্রীতির পরিবেশ নষ্ট করে মুসলিম হিন্দুর মধ্যে বড় ধরনের দাঙ্গা বাঁধাতে চায়, যার পরবর্তী সুবিধা নেবে ভারতের উগ্রপন্থী বিজেপি ও রাম ভক্তরা। তাই অতি সত্বর বাংলাদেশে ইসকন নামক ভুইফোর এই সংগঠনটির কার্যক্রম তদন্ত ও পর্যবেক্ষণ করে জাতীয় স্বার্থেই সংগঠনটি নিষিদ্ধ করা উচিত। ৭২ সংবিধান ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন, সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে